তো আমরা আজকে 39 থেকে স্টার্ট করব। 39-এর কোশ্চেন তোমাদেরকে শেয়ার করি আগে। শেয়ার করলাম, শেয়ার করেছি। দেখো তো স্ক্রিন গেছে, দেখাচ্ছে স্ক্রিন, হ্যাঁ স্যার। স্ক্রিনটা গেছে। হ্যাঁ স্যার। চলো, তো 39। বাবা একটু খালি দাঁড়িয়ে যা, কথাটা বলেন। হুম, এখনই? আচ্ছা, ও না মানে কি তোমার ইয়ে করানো হয়ে গেছে নাকি? তবলা শেখাছিস? তো বলো, নাম্বার বলো। আরে আমি ক্লাসে ঢুকে গেছি, ক্লাসে বসে গেছি অলরেডি। হোয়াটসঅ্যাপে বলবে, নাম্বার বলে দাও, ঠিক আছে? হুম, তো চলো 39 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, 39-এ কি বলছে বলো আগে। প্রথম হচ্ছে এই ছবিটা কি বলো। এই ছবি, আউটসাইড মাইক্রোমিটার। এই ছবিটা যেটা দেখছো, এই ছবিটার নাম কি? মাইক্রোমিটার। আচ্ছা, মাইক্রোমিটার আমরা মোটামুটি রিডিং পড়তে শিখে গেছি, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু এখানে একটা সমস্যা হলো, এটা তো মেন স্কেল, তাই না? এইটা তো মেন স্কেল, এটা তো থিম্বল টিডি। তার সঙ্গে দেখো এখানে একটা জিনিস দেওয়া আছে, দেখেছো? এখানে একটা স্কেল দেওয়া আছে না, 02480 এরকম করে দেওয়া থাকে। তো এইটাকে বলেছে এক্স। এই যে দাগগুলো প্যারালাল লাইন করে যে আঁকা আছে, এই যে দাগগুলো, এইগুলো হলো আবার ভার্নিয়ার লাইন। কি লাইন? ভার্নিয়ার লাইন। আমরা এই নর্মাল, এটা যদি না থাকতো, তার লিস্ট কাউন্ট বের করেছিলাম আমরা 0.01 মিলিমিটার। যখন এই ভার্নিয়ার লাইনটা থাকবে তখন তার লিস্ট কাউন্টটা চেঞ্জ হয়ে যাবে 0.001 মিলিমিটার। তখন কি হলো, 1/1000, 1000 ভাগের 1 ভাগ মিলিমিটারের মাপতে পারবো। তখন তাকে বলছি আমরা ভার্নিয়ার মাইক্রোমিটার। বুঝতে পারলে? তো পার্টিকুলার এখানে জাস্ট এক্সটা কি, এক্সটা এখানে বলা হচ্ছে, দেখো, ভার্নিয়ার ডিভিশন। কি বলা হলো? ভার্নিয়ার ডিভিশন। মনে থাকলো? স্যার বটম লাইন হবে না? না, ডটাম লাইন তো, ডটাম লাইন যেটা, সেটাকে জিরো লাইন বলে। জিরো লাইন বা ডটাম লাইন এক। ওই তো ডটাম লাইন দেখানোই আছে, দেখো, ডটাম লাইন দেখানো আছে না? হ্যাঁ স্যার। তো এক্স যেটা তাহলে দেখলাম সেটা হলো ব্যারেল। কোনটা? স্লিপ বা ব্যারেল। এইটা হচ্ছে স্লিপ বা ব্যারেল, এটা হচ্ছে এ অপশান। থিম্বল কোনটা? এই দেখো, এটা বি অপশান, থিম্বল। ডট আর্ম লাইন কোনটা? এইটা হচ্ছে সি। এই যে লাইনটা, যেটা 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 আমরা অ্যাকচুয়ালি মেন লাইনের সঙ্গে ওপরের স্কেল নিচের স্কেলকে সেট করেছো, ভার্নিয়ার ডিভিশন হচ্ছে। তাহলে 39 নম্বর কোশ্চেনটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার। চলো নেক্সট আমরা যাচ্ছি 40 নম্বর। 40 নম্বর দেখি কোথায়। আচ্ছা, এই 40 নম্বরের টুলটা অ্যাকচুয়ালি তোমাদের একটু অজানা, তো সেটা বলে দিই। বড় সমস্যা হচ্ছে। হুম, নাম্বার বলো।
হ্যাঁ আশিস দাস সনক রামেশ্বর কত টাকা? পেমেন্টের কোনো প্রবলেম আছে? হ্যাঁ 9153 এটাতে হচ্ছে না, কোনো টেকনিক্যাল ইস্যু দেখাচ্ছে। 9153 211 267 267। আচ্ছা সঙ্গীতা দাস মহান্তি। আচ্ছা আচ্ছা হয়েছে দেখে নাও। হ্যাঁ হ্যালো। হ্যাঁ স্যার বলুন। একটু অসুবিধা, ফোন আসছে, এইটাই সমস্যা হয়ে যাচ্ছে। তো চলো এটা, এই টুলটা আমরা আজকে ফার্স্ট দেখলাম না, এই টুলটা 40 নম্বর টুলটা। হ্যাঁ আচ্ছা 40 নম্বর টুলটা দেখো, এখানে একটা ওই টি এর মতন দেখতে, দেখেছো তো, এরকম টি এর মতন দেখতে। ওকে, তো এই টুলটার প্রথম নাম হচ্ছে টেলিস্কোপিক গেজ। এই দেখো টেলিস্কোপিক গেজ, ঠিক আছে? বুঝতে পারছো নাকি না অসুবিধা আছে? না স্যার বুঝতে পারছি। হ্যাঁ টেলিস্কোপিক গেজ। আচ্ছা টেলিস্কোপিক গেজ যখন আমরা পড়বো তখন এর কতগুলো অংশ আমাকে আগে ভালো করে জানতে হবে। তো এর একটা অংশ প্লাঞ্জার টাইপ থাকে। প্লাঞ্জার মানে কি না, একটু ছোট বড় অ্যাডজাস্ট করা যায় আর কি। কি বলছি বুঝতে পারছো? অ্যাডজাস্ট করা যাবে, মানে এইটা ফিক্সড, এই দিকটা ফিক্সড, আর এই সাইডটাকে কি করা যাবে, অ্যাডজাস্ট, এরকম ক্লোজ বা একটু ওপেন এরকম করা যাবে। আর ওপরের এই যে লিভারটা, মাঝখান দিয়ে যে লিভারটা গেছে, এইটা দিয়ে আমরা কখনো একে যে পজিশান থাকবে সেই পজিশানে আমরা একে লক করে দিতে পারবো। কি ঠিক ঠিক কথাটা বোঝা গেছে নাকি না বোঝা যাচ্ছে না? ঠিক হ্যাঁ আছে। স্যার। তো এই যে প্লাঞ্জার সিস্টেমটা, এইটাকে আমরা এই টুলের ক্ষেত্রে কি নামে ডাকবো? দেখো অপশান তো আমার কাছে দেওয়া আছে, তোমাদের এই টুলটা মনে হয় পড়ানো হয়নি, তা পড়ানো হয়েছে বলে মনে হচ্ছে না আমার, না পড়ানো হয়নি, তাই আমি বললাম। তো এটা
আমরা এখানে দেখো আমাদের কাছে চারটে অপশান। স্প্রিং, স্প্রিং কোনটা তোমরা তো নিজেই দেখতে পাচ্ছ। হ্যান্ডেল কোনটা সেটাও বুঝতে পারছো, এই দিকটা আমরা ফিক্সড করে দিই তাই একে হ্যান্ডেল। স্প্রিং তো এর ভেতরেই আছে দেখতেই পাচ্ছ। ফিক্সড লেগ, ফিক্সড লেগ মানে এইটা ফিক্সড, এই যে বলেছি আমি। আর এইটা হলো টেলিস্কোপিক লেগ, যেটা আমরা ছোট বা বড় করতে পারি, ওইটাকে আমরা বলছি কি টেলিস্কোপিক লেগ। কি বুঝতে পারলে এবারে? তাহলে উত্তর কি হবে এটা? টেলিস্কোপিক লেগ। হ্যাঁ। আচ্ছা নেক্সট চলে যাই। লিখে নিয়েছো এটা, দাগ মেরেছো? হ্যাঁ স্যার। চলো নেক্সট। অসুবিধা থাকলে যখনই কিছু অসুবিধা মনে হবে তোমাদেরকে তুমি বলবে কিন্তু আমাকে, কারণ নতুন নতুন কিছু হয়তো টুলসগুলো আমরা দেখতে পাচ্ছি না, সেইগুলোকে হয়তো মানে পড়ানো তো হয়নি, আমি ডাইরেক্ট এখানে আলোচনা করছি, তো এইখানে একটু হয়তো সমস্যা একটু হবে, ঠিক আছে? আচ্ছা এই একটু বলে রাখা ভালো যে এই টুলটাকে আমরা কোথায় ব্যবহার করব, অ্যাকচুয়ালি এইটাকে আমরা এখানে পেলাম বা কেন, আর এটাকে ব্যবহার বা করব কোথায়। তো অ্যাকচুয়ালি কোনো দেখো বোর, বোর মাপতে আমরা এটাকে মূলত ব্যবহার করি। বোর, বোর বলতে কি বোঝো? ধরো বড় একটা এরকম একটা বড় সারফেস আছে, গর্ত আছে, তো এরকম এর ভিতরেরটা ফাঁকা, তাহলে ফাঁকা দেওয়ালের এই ভিতরটা মাপতে আমরা এই টেলিস্কোপিক গেজ ব্যবহার করব, ঠিক আছে? একটু বোঝা গেল এটা ইউজটা? তাহলে এর উত্তরও আমরা বুঝে গেলাম নাকি? আচ্ছা তোমাদের ইনসাইড মাইক্রোমিটার এই সব জিনিসগুলো কি পড়ানো হয়েছে বা বোঝানো হয়েছে? হ্যাঁ স্যার, না হয়নি না? হয়ে গেছে এগুলো। আচ্ছা ঠিক আছে, ওটা আমি পরে আসছি। আর তাহলে এটার উত্তর তাহলে আমাদের টেলিস্কোপিক গেজ হলো। 41-এ চলে আসো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টুল? তো এটা সিম্পল ভাবে বলতে পারবে এটা কি হবে? কাউন্টার সেন্টিং। কাউন্টার সিঙ্কিং টুল। এবার কাউন্টার সিঙ্কিং একটুখানি এটা স্টপ করি, ওটা তুলে নিই। আর তো কাউন্টার সিঙ্কিং কেন না, টুলটার ডিজাইনই দেখো যে এরকমভাবে টুলটা ডিজাইন করা আছে, তো এটা যদি এখানে আমি অ্যাপ্লাই করি তাহলে এই ফেসটাও এরকমভাবে তৈরি হবে, তো এই জন্য একে কাউন্টার সিঙ্কিং টুল আমরা বলবো। ওকে, নাকি অসুবিধা হচ্ছে? না স্যার। আচ্ছা চলো নেক্সট দেখো 42, খুব পরিচিত একটা জিনিস। তো পরিচিততে এটা কি টুল না একটা ড্রিল। এটা হচ্ছে আমাদের কাছে প্রথম হচ্ছে এটা ড্রিল বিট, ড্রিল বিটের নিচের দিকের অংশটা। এখন আমাকে বলেছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, এইটাকে এক্স দিয়েছি, এটা কি অ্যাঙ্গেল? পয়েন্ট অ্যাঙ্গেল। পয়েন্ট চিজেল। অ্যাঙ্গেল, একদম পয়েন্ট অ্যাঙ্গেল। চিজেল এজ অ্যাঙ্গেল, লিড অ্যাঙ্গেল, হ্যালিক্স অ্যাঙ্গেল, এগুলো কি কিছু হবে? না স্যার। না, পয়েন্ট অ্যাঙ্গেল। আচ্ছা এই পয়েন্ট অ্যাঙ্গেলটা কত থাকে ইন জেনারেল পারপাস? 118 ডিগ্রি। 118 ডিগ্রি, কিন্তু তোমাকে কি রকম বলতে হবে না ওয়েভের সঙ্গে 59 প্লাস 59, বুঝতে পেরেছো? এই যে ওয়েভ যদি থাকে তাহলে এদিকে 59 ডিগ্রি, এদিকে 59 ডিগ্রি, বুঝতে পারলে? তাহলে এতটুকু অসুবিধা আছে কারোর? এগাবো? হ্যাঁ স্যার। নেক্সট 43 নম্বর কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা কোশ্চেনটা কোন কি টুলে রিলেটেড? কোশ্চেনটা কি টুলে রিলেটেড? ওই স্যার বুঝতে পারছি না। দেখো টুলে দেওয়া আছে রিমার, রিমার এক্স বলো, তো এইটা রিমার যে আমরা যখন ব্যবহার করব তখন এটা এই ছবি আরো 2-3টে ছবি আছে রিমারের, যেটা ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, অপশন এ হবে স্যার। অপশন এ হবে মানে একদম কনফিডেন্টলি বলে দিলাম অপশন এ হবে ফেস। আচ্ছা তাহলে আমাকে এই যে ছবিটাতে আমরা যে টুলটা দেখছি সেই টুলটার নাম তো জেনে গেলাম রিমার, বলো তো এই টুলের রিমারের কোন সাইডটাকে দেখানো হয়েছে? কোন পেছনের সাইড। কোন পেছনে। ভিউটাকে দেখানো হয়েছে আগে এইটা আমাকে বলে দাও। কোন ভিউটাকে দেখানো হয়েছে আগে এইটা আমাকে বলো। সাইড ভিউ। সাইড ভিউ না, সাইড ভিউ হলে হবে কি করে? সাইড ভিউ এটা তো হবেই না একদম, বলো। টপ ভিউ। হ্যাঁ টপ ভিউ
কোন দিক থেকে, মানে একটা রিমারের টপ ভিউটা কোন দিক থেকে দেখানো হবে বা হয়েছে, সেইটা অ্যাকচুয়ালি আমি জানতে চাইছি। তাহলে ওখানেই তুমি বুঝতে পারবে। দেখো টপ রিমার যদি তোমরা দেখে থাকো, আমি বলছি দেখো রিমার যদি তোমরা দেখে থাকো না, তাহলে ওপর থেকে আমরা যদি দেখি তাহলে যেখানে স্যাঙ্ক আছে, ট্যাং স্যাঙ্ক ইত্যাদি আছে, ওদিক থেকেও দেখা যায় টপ। আচ্ছা, আর নিচ থেকেও দেখা যায় না বটম? দেখা যায় তো, এটা বটম সাইড ভিউ, বটম সাইড ভিউ, বুঝতে পারছো নাকি? হ্যাঁ স্যার। তো এখানে একটা জিনিস, এখানে তো যেটা দেওয়া আছে সেটা রিলেটেড তো আমি বলে বা তোমরা বলে দিচ্ছ যে স্যার ওটা তো হবে ফেস, বাট আর যদি অন্যভাবে যদি কিছু থাকে, কেমন অন্যভাবে না, এটা হয়ে গেল ফেস, এটা হয়ে গেল ফেস। যদি তোমাকে তার পেছন দেখো, এই জায়গাটা, এই যে জায়গাটার মডিউলটা কেমনভাবে আছে দেখো, ঠিক এইভাবে উঠেছে, দিয়ে এরকম, দিয়ে আবার এরকম, দিয়ে তারপরে আবার হেলিয়ে আবার এটা উঠেছে, বুঝতে পেরেছ? তাহলে কি হচ্ছে দেখো, এটা কি প্রপার? প্রপার কিন্তু ফ্ল্যাট নয়। যদি ফ্ল্যাট হতো তাহলে পুরো, আচ্ছা এই কালারে কই, নাহলে বুঝতে পারছো না, না এই কালারে, হ্যাঁ, ওহো, এটা আবার এখান থেকে এতটা না, এই যে এখানে এই করে এটা আবার একটা পার্ট চলে যাবে। তো এটা থেকে নিলে দেখো, এটা যদি ফ্ল্যাট হতো তাহলে ঠিক এই রকম ভাবে ফ্ল্যাট হতো, এটার অ্যাঙ্গেলটা ঠিক এইভাবে আছে, আবার এটার অ্যাঙ্গেলটা এইভাবে আছে, মানে বুঝতে পারছো অ্যাঙ্গেলগুলো কিরকম মুড়ছে, এই হয়েছে, তারপরে এই হয়েছে, তারপরে আবার এই হয়েছে। তো এই যে তিনটে পার্ট হয়েছে, তিনটে পার্টের তিনটে নাম, ওইটা আমাদেরকে কখন কোন দিক থেকে এক্স বলছে সেটা আমাকে জানতে হবে। যদি ঠিক এই টপের এই সাইডটা বলে তখন তাকে বলবো আমরা ফেস, একদম যেটা এখানে আমাকে বলা হয়েছে। যেখানে আমাকে প্রথম এই অঞ্চলটা বলবে, প্রথম এই অঞ্চলটা, এই অঞ্চলটাকে আমরা বলবো মার্জিন, এটাকে আমরা কি বলবো? মার্জিন। আবার দ্বিতীয় যে পার্টটা, মানে এখান থেকে এইটাকে আমরা বলবো ফ্ল্যাঙ্ক। কি বলবো আমরা? ফ্ল্যাঙ্ক। এইবারে নিচে যখন এসে এইটাকে গভীর করে এই যে গর্তটা তৈরি হলো, এইটা হয়ে গেল তখন ফ্লুট, বুঝতে পারলে? হয়েছে? ঠিক পয়েন্ট, যে পয়েন্টটা টাচ করলো ফ্লুটের গাটা, আর এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে আমরা বলবো হিল। কি বলবো? হিল। ঠিক আছে। এবারে সাধারণত এটা যেহেতু একটা অ্যাঙ্গেলে তৈরি হচ্ছে, দেখো এটা একটা অ্যাঙ্গেল না, এটা একটা অ্যাঙ্গেল হচ্ছে তো নাকি? কিন্তু অ্যাঙ্গেলটা আমার যদি এদিকে হতো তাহলে পজিটিভ ছিল, এদিকে যেহেতু তাই এটা নেগেটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল, মনে থাকবে? আর এই অ্যাঙ্গেলটাকে আমরা বলছি নাম র্যাক, বুঝতে পারলে? তাহলে ছবিতে যদি আমাকে ফ্লুট দেখাতে বলতো তাহলে অবশ্যই এই এই জায়গাটা হতো কি, এই জায়গাটা হতো কি, ঠিক না? যদি হিল বলতো তাহলে দেখো তো এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই সব পয়েন্টগুলো হতো কি? হ্যাঁ স্যার। যদি আমাকে ফেস বলতো তাহলে এটা যেরকম এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, এটা হতো কি, ঠিক তো? আর কি আছে? কাটিং এজ, কাটিং এজ তো এইখানটায় একদম টপের যে পয়েন্টটা, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা হলো কাটিং এজ। কোনটা? এই যে দেখে নাও, এই যে পয়েন্টটা হচ্ছে কি, একটু বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, একদম বোঝা যায়নি, না বোঝা গেছে স্যার। চলো। কাটিং এজটা আরেকবার বলুন। কাটিং এজ হচ্ছে একদম যে তীক্ষ্ণ পয়েন্টটা, মানে এই যে এজটা উঠেছে, এই যে ফার্স্ট যে মার্জিন, তারপরে হলো ফ্ল্যাঙ্ক, তারপরে হিল, তারপরে এই হয়ে আবার এটা পয়েন্ট, এইটা তো মূল কাটছে। টাচটা তো হচ্ছে এই ফেস টোটালটা কাটে না। কেন ফেসটা কাটে না? ভালো করে ভাব।
এটা যদি আমি যদি এটাকে পুরো টোটালি মুছে দিই, ও ডিলিট করে দিই, তাহলে দেখো এটা এইটাকে তুমি একটা গোল রাউন্ড ভাব, এটা তো গোলই অ্যাকচুয়ালি, এটা তো একটা গোলই নাকি? আরে আমি তো একটা হোলের ভিতরেই তো একে অপারেট করব নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। টাচ কোনটা হচ্ছে দেখো ভালো করে লক্ষ্য করো, টাচ হচ্ছে এই পয়েন্টটা না, মেটালের সঙ্গে টাচ, এই পয়েন্টটা টাচ হচ্ছে, 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 এইগুলো কাটিং এজ। ওকে, হ্যাঁ স্যার। এবারে আমরা চলে আসছি নেক্সট, কত হলো রে? 43 অবধি হলো। তাহলে এখানকার এক্স কোনটা হবে? উত্তর ফেস। মানে কনফিউজ থাকতেও পারে, আমি থাকবে না সে কথা বলছি না, নতুন যখন টুল আমরা দেখব না তখন একটু কনফিউজ থাকবে, তো তোমরা চেষ্টা করবে একটু আমি যেটা বলছি একটু সেটাকে নেওয়ার, তার সঙ্গে সঙ্গে বই তো আছে, বই থেকেও একবার পড়ার, তাহলে কনফিউজ থাকলে সেটা আমিও তোমাদেরকে পরে রিকভারি করে দিতে পারবো। আদারওয়াইজ আমিও বোকার মতন যা বলে দিলাম তোমরাও বোকার মতন শুনে নিলে, সেরকম যেন না হয়, এটাকে আরেকবার পড়বে তোমরা নিজেরা, ঠিক আছে? আচ্ছা 44 দেখো, 44 বলছে হুইচ অ্যাঙ্গেল ডিটারমাইন্স দ্য র্যাক অ্যাঙ্গেল অফ ড্রিলস। আচ্ছা, র্যাক অ্যাঙ্গেল, ড্রিলের যে র্যাক অ্যাঙ্গেল ওইটা অ্যাকচুয়ালি কি বলা হয়? অ্যাকচুয়ালি কি ড্রিলের যে র্যাক অ্যাঙ্গেলটা ওইটা অ্যাকচুয়ালি কি? হেলিক্স অ্যাঙ্গেল। হ্যাঁ, হ্যালিক্স অ্যাঙ্গেল, ওইটা অ্যাকচুয়ালি হ্যালিক্স অ্যাঙ্গেল। ওকে, চলো 45, what is the angle of the counter sinking tool used on the holes of the to be threaded? এটা আমি একটা চার্ট লিখে দিয়েছিলাম মনে করো, একবার 90 ডিগ্রি স্যার। হ্যাঁ 90 ডিগ্রি। না, মানে আমি একটা চার্ট লিখিয়েছিলাম, হ্যাঁ না না? হ্যাঁ স্যার। হ্যাঁ, সেই চার্টটা একটু যদি খাতাটা খুলে বের করো তো, থ্রেডেড হোলকে ভালো করে দেখো, হোল টু বি থ্রেডেড, থ্রেডেড হোল, থ্রেড হোল, থ্রেড হয়েছে তার নিচটা থ্রেড আছে, সেই থ্রেডের হোলের মাথাটাকে কাউন্টার সিঙ্কিং করতে চাইছি, তাহলে এর অ্যাঙ্গেলটা কত হবে? স্যার 90 ডিগ্রি। ভালো করে দেখো, ভালো করে দেখো, ভালো করে। ইজি কোশ্চেন লিখিয়ে দিয়েছি, বলে দিয়েছি, আশা করি ভালো হবে। স্যার 75 ডিগ্রি। 20 ডিগ্রি। না না, আমার কথাটা শোনো, 75, 80, 90, 120 লটারি করার দরকার নেই, আমি তো লিখিয়ে দিয়েছি বলছি 120 হবে। 120 হবে লেখা থেকে। হ্যাঁ স্যার। আর তাহলে 75টা কি হবে? কাউন্টার রিবেটিং। হ্যাঁ, রিবেটিং এর ক্ষেত্রে আমরা 75, 80তে কি হবে? জাস্ট ট্যাপিং। হ্যাঁ, ট্যাপিং স্যার। তারপরে শুধু আচ্ছা ট্যাপিং না 90 কি ভুল বলছিস না তুই? ভুল বললি এটা, এটা ভুল বললে। স্যার স্ল্যাব ট্যাপিং। হ্যাঁ, তা সেটা বলো, তারপর এটা বলো। স্ল্যাব ট্যাপিংও নয় শব্দটা, তাও ভুল বললে মনে হয়। সেলফ ট্যাপিং স্ক্রু দেখো, হ্যাঁ স্যার স্পেলিং ভুল আছে। হ্যাঁ তাহলে সেলফ ট্যাপিং স্ক্রু। চলো আমি আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ রিভেটের জন্য আমি এটা একটু মুছে দিই, হ্যাঁ রিভেটের জন্য, রিভেটিং 75 ডিগ্রি, এটা আসবে যে কোনো একটা দিয়ে দেবে তোমাকে, কিচ্ছু করার নেই এই চারটে অ্যাঙ্গেল থেকে। সেলফ ট্যাপিং স্ক্রু এর ক্ষেত্রে, সেলফ ট্যাপিং স্ক্রু, সেলফ ট্যাপিং স্ক্রু এর ক্ষেত্রে এটা ব্যবহার হবে। 90 ডিগ্রিটা এটা একটা হচ্ছে কি, যে সমস্ত কাউন্টার স্যাঙ্ক স্ক্রু আছে, কাউন্টার স্যাঙ্ক হেড স্ক্রু, ঠিক আছে, সেই সব মানে কাউন্টার স্যাঙ্ক CONT কাউন্টার স্যাঙ্ক স্ক্রু, হেড স্ক্রু, তাদেরকে বসানোর জন্য, তাদেরকে বসানোর জন্য, ঠিক আছে। আর এই যে এখনই বললাম চ্যাম্পারিং এন্ডটা হোলস টু বি থ্রেডেড,
বা আদার যদি মেশিনিং কোনো প্রসেস থাকে তাহলে হোলস টু বি থ্রেডেড, হোলস টু বি থ্রেডেড মানে থ্রেড আমরা করব, সেই জন্য তার মাথাটাকে আমরা কাউন্টার সিঙ্কিং করতে গেলে কত ডিগ্রি করব, 100 করে ডিগ্রি। এটা একটা ডাই টুল, ঠিক আছে। এই ডায়াল টুলটা ছবি দেখলে আমরা বলতে পারবো, দেখো এর একটা পার্ট আর এখানে একটা পার্ট দেখো। তো ডাই দিয়ে আমরা কি করি, এই টুলটা দিয়ে আমরা আউটার নেল থ্রেড আঁকি কি রে, আমি যা তা বলে যাচ্ছি, কোন দিকে পেন চালাচ্ছি কোন দিকে যাচ্ছে। এটা আমাদের এমনি পেন্টে যখন লিখি তখন সমস্যা হয় না, বুঝতে পারলি। এটাতে যখন আঁকি না দেখি একদিকে লিখলে আর একদিকে পালিয়ে যাচ্ছে, বুঝতে পারছিস। তো তাহলে এটা কি হলো, ডাই কি বললাম, এটা কি ধরনের ডাই বলা হলো, হাফ ডাই। বাহ, কে বললো জানি না। অনুপম, বই থেকে পড়ে দেখলি না লটারি বললি? না স্যার, এগুলো একটু হয়ে আছে। আচ্ছা, বাহ, ভেরি গুড। যেভাবেই হোক, তুমি সে যেভাবেই বলছো আমার অসুবিধা নেই, বাট এই যে উত্তর বলছো মানে ঠিক আছে, এই উত্তর আরেকজন শুনেও অভ্যস্ত হলেও কিন্তু পড়া হয়ে যাবে। বই পড়লেই সবসময় হবে তার কোনো মানে নেই। তো চলো, হাফ ডাই কেন দেখো তো। আচ্ছা, একটা ডাইকে দুটি ভাগে ভাগ করা হয়েছে না, আমি সেটা প্রথমেই বললাম, দেখো এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তাহলে কি হাফ ডাই হবে, বলা যাবে? হ্যাঁ স্যার। ব্যাস, হয়ে গেল হাফ ডাই, আর অসুবিধা নেই কোনো। তো একটুকু বললে দিই এখানে, কনস্ট্রাকশন যদি হেভি হয়, কনস্ট্রাকশনটা যদি হেভি প্রকার হয়, তার উপর যখন আমাদেরকে ডাই করতে হয় তখন এই হাফ ডাই আমরা ব্যবহার করি, ঠিক আছে। কিছু বোঝাতে পারা গেল? হ্যাঁ স্যার। গুড। চলো নেক্সট হচ্ছে, তাহলে এর উত্তরটা হয়ে গেল বি, হাফ ডাই। 47 নম্বরে দেখি একটু তুলে দিতে হবে, তুলে দিই একটু, 47 48 তুললে বেশি পালিয়ে যায়। হ্যাঁ, 47-এ কি বলছে, ইজি কোশ্চেন আছে, হুইচ টাইপ অফ থ্রেড দ্য ক্রেস্ট অ্যান্ড রুট আর রাউন্ডেড টু ফর্ম এ সেমি সার্কেল। বলো, এটা আমি উত্তর বলার আগে যদি তোমরা বলতে পারো। দেখো, অপশন সি স্যার। হ্যাঁ, অপশন সি। না, অপশন সিফি বলে আমি বুঝবো না কিছু, আমি এখানে অপশন সিফি বলে বুঝে কোনো লাভ আছে? নামটা পড়ে বলতে হবে তোমাকে, আমি তো ওই সেদিনকেই তো পড়লাম, ক্রেস্টটাও এরকম গোল আর রুটটাও এরকম গোল, এই গোল এই গোল, এই তো বলছে সেমি সার্কেল। তো একটু মানে গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা হয়েছে, বলো, সেমি সার্কেল কি। এবারে থিওরি ক্লাসটা পড়লে আজকে উত্তরটা আরো ভালো হতো, কিন্তু পড়িয়েও তো লাভ হলো না, মনে রাখতে পারছো না। একদম লাস্ট একটা থ্রেড পড়েছিলাম, দেখো তো, নাকেল থ্রেড পড়েছিলাম আমরা। এইটা উচ্চারণ তো তোমাকে বোঝাতে হবে, মুখস্থ করতে হবে তা না, কিন্তু শব্দটাকে মনে রাখতে হবে। অনুপম, অপশন সি বললে, ধরো পরীক্ষায় এলো এই নাকেলটা অপশন এ তে রাখা আছে, তুমি যদি সি বলো তাহলে হবে কি? না স্যার, হবে না। ওটা স্যার একটু করতে কষ্ট হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, বুঝতে পেরেছি। সেই সেই এটাই হচ্ছে কথা, তোমাকে এনিহাউ কিছু মুখস্থ করতে হবে না, তোমাকে খালি শব্দ কিছু মনে রাখতে হবে। নাকেল থ্রেড, স্কোয়ার থ্রেড, একমি থ্রেড, ট্র্যাপেজয়েডাল থ্রেড, আমরা পড়লাম না সব, খালি এগুলো মনে রাখতে হবে, ব্যাস, আর কিছু না। এই চলে এসছে আমাদের পরিচিত, দেখো 48 নম্বর, 48 নম্বর, 48 নম্বর, দেখো দেখি, আমি কোশ্চেনটাই পড়ছি খালি। 5 ডিনোটেড ইন গ্রাইন্ডিং হুইল স্পেসিফিকেশন, 5 কোথায় রে, এই যে পজিশন নম্বর কত দেখো, এর পজিশন নম্বর কত দেখো, এই এটা 0, এটা 1, এটা 2, এই যে 46 পুরোটা,
2, এইচ হচ্ছে 3, 5 নম্বর হচ্ছে 4। 4 নম্বর পজিশনে কি থাকে? কালকে এই আলোচনা হয়েছে। 5 নম্বর পজিশনে কি থাকে? ওই 0 to 14 কি থাকে? স্যার বলো, উচ্চারণ বল, উচ্চারণ বল, উচ্চারণ ছাড়বো না আজকে আমি। বলছি স্যার বলছি। কি হলো? স্ট্রাকচার। আচ্ছা স্ট্রাকচার। এরকম উচ্চারণ না পড়লে তোকে আবার এবিসিডি শেখাবো, আমি কিছু করার নেই আমাকে। না স্যার আমার এমন একটা হচ্ছে না, তা হচ্ছে না। হচ্ছে না বললে হবে না, হতে তো হবে। স্ট্রাকচার, ঠিক আছে? কি হ্যাঁ স্যার। বলতো, এই শব্দগুলো মনে থাকলে না পরীক্ষার হলে সব শব্দ দিয়ে উত্তর হয়ে যাবে। কোশ্চেন এত খুঁটিয়ে পড়ার তখন আর সময় লাগবে না, ঠিক আছে? আচ্ছা চলো, 49, হুইচ টাইপ অফ বন্ডেড হুইল ইজ ইউজড ফর ফাউন্ডারিজ ফর ড্রেসিং কাস্টিং। কাস্টিংকে ড্রেসিং করার জন্য কোন বা ফাউন্ডারিতে, ফাউন্ডারি ম্যান একটা আমাদের ট্রেড আছে, ফাউন্ডারি ম্যান একটা ট্রেড আছে, বুঝতে পেরেছো? যেরকম ওয়েল্ডার, ফিটার এইসব যে পড়ছো, সেরকম ফাউন্ডারি ম্যান একটা ট্রেড আছে। তো ওখানে কাস্টিংয়ের কাজ হয়। তো সেই কাস্টিংয়ের কাজ হয়ে গেলে তাকে ড্রেসিং করতে, মানে পরিষ্কার করতে কোন ধরনের বন্ডেড হুইল আমরা, গ্রাইন্ডিং হুইল আমরা ব্যবহার করব। এখানে প্রথম বলছে দেখো, সিলিকেট বন্ড, স্যালাক বন্ড, রাবার বন্ড, রেজিডয়েড বন্ড। স্যার রিজিনাল বল। কি করে জানলি? আন্দাজে মেরে দিয়েছি। না, আন্দাজে মারলে কি করে হবে? অপশান অপশান দেখে বা উত্তরপত্র দেখে বলে দিলেও হবে না। আচ্ছা, আমরা বন্ড তো পড়েছিলাম, কার না ভি এস এস আর আর এন এরকম করে বলছিলাম, আমি মনে আছে? ভিট্রিফাইড বন্ড ভি দিয়ে দেওয়া থাকবে। এখানে যে উত্তর, এখানে দেখো তো একটা, ও এই যে ওপরের যে উদাহরণে ইউ যে দেওয়া আছে, ইউ ইউ দেওয়া আছে না? আরে ইউ দেওয়া আছে না নেই? কোথায় স্যার? হ্যাঁ, এখানে একটা U8 বলে লেখা নেই? হ্যাঁ আছে আছে আছে। উপরেরটায়, উপরেরটায়। হ্যাঁ স্যার পেয়েছি। তাই ভুলে গেলে কি করে হবে? তো ওই রকমই একটা পার্ট এখানে আমাদের থাকবে। সেটা হয়ে গেল আমাদের ইউটা কার এগেনস্টে চলে আসবে বলো তো? এইচটা গ্রেট, ইউটাই ছিল টাইপ অফ বন্ড, মনে আছে? তো বন্ড অ্যাকচুয়ালি আমাদেরকে যদি জানতে হয় তাহলে সেটা কীরকম, ধরো ভিট্রিফাইড বন্ড। বন্ড মানে কি বলেছিলাম? আঠা আঠা, তাই না? যেগুলো গ্রেনগুলোকে জোড়া লাগাতে সাহায্য করছে। তো ভিট্রিফাইড বন্ডটা এটা ইউজ করা হচ্ছে প্রচণ্ড পরিমাণে পোরোসিটি বা স্ট্রেংথ দরকার, সেই সব জায়গায় আমাদেরকে এটা ব্যবহার করা হবে। কিন্তু ধরো ওয়াটার, অ্যাসিড, অয়েল, অর্ডিনারি টেম্পারেচার থাকলে আমরা ব্যবহার করব না। কি বললাম, বোঝাতে পারলাম? হাই পোরোসিটি এবং স্ট্রেংথ যদি থাকে তাহলে আমরা ভিট্রিফাইড বন্ড ব্যবহার করব। এই ভিট্রিফাইড ভি বন্ডটা গত ক্লাসের কোশ্চেনে ছিল, ঠিক না? ধরো এখানে আমাদেরকে বলেছে সিলিকেট বন্ড। এই সিলিকেট বন্ড আমরা কোথায় ব্যবহার করব? তো এটা সুইটেবল গ্রাইন্ডিং যদি আমরা ফাইন এজ টুলের ক্ষেত্রে ব্যবহার করি, ফাইন একদম গ্রাইন্ডিং করতে হবে, তাহলে আমরা সিলিকেট বন্ড ব্যবহার করব। স্যালাক কোথায় ব্যবহার করব না? হেভি ডিউটি বা বড় ডায়ামিটারের যদি হুইল আমাদেরকে তৈরি করতে হয়, কি করতে হয়? বড় ডায়ামিটারের হুইল যদি তৈরি করতে হয় তখন আমরা ব্যবহার করব স্যালাক। রাবার বন্ড, রাবার দিয়ে তৈরি করা হচ্ছে, তাহলে সেটা কোথায় ব্যবহার করা হবে না? যদি দেখলে এমন একটা জায়গায় আমাকে হুইলটা ব্যবহার করতে হবে যেখানে একটু ফ্লেক্সিবল দরকার আছে, হালকা ফ্লেক্সিবলের দরকার আছে, মানে এদিক ওদিক যেতে পারে, তো সেই সব জায়গায় আমরা রাবার বন্ড ব্যবহার করব, তাহলে একটু ফ্লেক্সিবিলিটি পেতে পারবো। কি বলছি বুঝতে পেরেছিস?
আর একটা হ্যাঁ কি স্যার। আছে রেজিনয়েড, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফাউন্ডারিজ ফর ড্রেসিং কাস্টিং এর ক্ষেত্রে ব্যবহার হয়। আচ্ছা আমাদের কোশ্চেন যেটা সেটাই, তাহলে এটা যদি জানতাম তবে আমি জোর গলায় বলতে পারতাম না এটা রেজিনয়েড বন্ড হবে স্যার। হ্যাঁ স্যার। এটা যে বলে দিলাম একটু লেখা হয়েছে কি, তাহলে এই যে ডিটার উত্তর হবে রেজিনয়েড বন্ড, হচ্ছে ডিটা উত্তর হবে। নেক্সট চলো 50, 50 কি বলছে, আচ্ছা 50 একটা জিনিস দেওয়া আছে, বলছে হোয়াট টাইপ অফ অ্যাব্রেসিভ হুইল ইজ ইউজড ফর দ্য গ্রাইন্ডিং সিমেন্টেড কার্বাইডস। অ্যাব্রেসিভ, কোন অ্যাব্রেসিভটা আমরা কালকেই আলোচনা করেছি, দেখো গ্রিন গ্রে হোয়াইট ব্রাউন কালকেই লিখেছি, বলো। হ্যাঁ গ্রিন হবে। হ্যাঁ সিমেন্টেড কার্বাইড কে গ্রাইন্ডিং করতে আমরা ব্যবহার করব, কালকের কোশ্চেনের আলোচনা থেকেই আমরা দেখো আজকে উত্তর পেয়ে গেলাম। সিলিকন কার্বাইড হবে স্যার। হ্যাঁ গ্রিন, সিলিকন কার্বাইডই একমাত্র গ্রিন হয়, তো অ্যালুমিনিয়াম হলে তো হয় সাদা হবে নাহলে ব্রাউন হবে, আর এটা ধূসর হবে নাহলে গ্রিন হবে। তো গ্রিন সিলিকন কার্বাইড, এটার মাধ্যমে আমরা সিমেন্টেড কার্বাইড আমরা গ্রাইন্ডিং করতে ব্যবহার করব, ঠিক আছে। হ্যাঁ স্যার। আরে এখন দেখ আলোচনা করতে গিয়ে এবারে ভালো লাগছে না, একটু একটু করে জানা থাকলে এই আলোচনাটা ভালো লাগে না, হ্যাঁ আর না হলে একদম বোকার মতন সব কিছু যদি শুনি তাহলে সেটা কিন্তু ইন্টারেস্ট একটু কম থাকবে। 51 নম্বরে চলে আসি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়ান ভার্নিয়ার ডিভিশন অফ ভার্নিয়ার মাইক্রোমিটার, একটু আগে বলে দিয়েছি। মদ্দা কথা হলো লিস্ট কাউন্ট কত জানতে চেয়েছে, লিস্ট কাউন্ট অফ ভার্নিয়ার, লিস্ট কাউন্ট অফ কাউন্ট অফ ভার্নিয়ার মাইক্রোমিটার, বলো। 0.01 ওয়ান ভার্নিয়ার বলেছে এখানে, 0.009 mm হবে। কেন 9 mm হবে এটা, কেন 9 mm হবে, না জেনে বলে দিব হবে না, না জেনে বলে দিলে তো হবে না। না স্যার। চলো এটা একটু দেখো তোমরা, আমরা থিম্বল ডিভিশনে পেয়েছিলাম একটা থিম্বল ডিভিশন, এই যে থিম্বল ডিভিশনে এইটা ধরো ছিল 0, এইটা ছিল তারপরের দাগ, এইটা তারপরের দাগ, তারপরের দাগ, এইখানে ধরো আর তারপরের দাগ, তারপরের দাগে গিয়ে 5, ভালো করে বুঝবি এটা। তাহলে এইখান থেকে এইটার দাগটার মান কত, এই দাগটার এই দাগটার মান কত আমাকে আগে বলো। 1 mm। না 0.01 mm, হ্যাঁ ভুল বললে এখানে পার পাবি না। তো এই যে দূরত্ব ভালো করে দেখো, এই যে ডিস্টেন্স, এই 0.01টাকে এখানে আমরা সমান 10 ভাগে ভাগ করেছি, ক ভাগে ভাগ করলাম, 10 ভাগ। সবাই 10 ভাগ। তো ভার্নিয়ারের একটা প্রিন্সিপাল আছে, ভার্নিয়ারের কি প্রিন্সিপাল আছে না, এই রকম 9টা ভাগকে 0.01 ইন্টু 9টা যে দাগ, বুঝতে পেরেছো, তাহলে 0.09 মিলিমিটার যে অঞ্চল, সেই অঞ্চলটা যতটা একটা অঞ্চল তো হবে দাগটা, হ্যাঁ তো এই অঞ্চলটাকে সমান 10 টুকরো করা হবে, তাহলে একে 10। তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে একটা ভার্নিয়ার ডিভিশনের মান কত হবে না, এইখানে যে ভার্নিয়ার ডিভিশনটা হলো, তাহলে এই একটা ভার্নিয়ার ডিভিশনের মানটা কত, এবারে বুঝতে পারলে কোশ্চেনটা, তাহলে এটাই হবে। তাহলে কি 0.009 mm হলো, কিছু বুঝতে পারলে, 0.09 কে 10 দ্বারা ভাগ করো কি হবে, পয়সা বুঝতে পারছি না, মাথার এই সাইড থেকে ও সাইড, ও সাইড থেকে ও সাইড পালিয়ে যাচ্ছে, কি করব। আচ্ছা ক্যালকুলেটর দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, না হলে আর কি করা যাবে নাকি, স্যার আমি তো বুঝতে পারছি না। আচ্ছা ক্যালকুলেটারে দেখি কি হয়, ক্যালকুলেটর আছে, হ্যাঁ ক্যালকুলেটর আছে।
0. এটা তো ঠিক নাকি যে 0.9 9টা দাগ যদি হয় তাহলে কত হবে? স্যার 0.09। আচ্ছা আমি এখানে হিসাব করছি 0.01 এই রকম 9টা ঘর নিব, তাহলে মোট মান হলো 0.09। ভালো কথা, এটা ঠিক না ভুল? ঠিক স্যার। ঠিক। এই রকম এই লাইনটাকে সমান 10 ভাগে ভাগ করে দিলাম, সমান 10 ভাগে ভাগ করে দিলাম, কত হবে? আরে কত হলো মানটা কত? 0.0। হ্যাঁ তো 0.09 অপশন সি উত্তর এলো। হ্যাঁ স্যার। কিন্তু আমি যদি না বুঝে উত্তর দেখে কারোর দেখে বসিয়ে দিই তাহলে হবে কি করে? ঠিক আছে, তাহলে আমি 10টা ভার্নিয়ার নিয়েছিলাম, 9টা ভার্নিয়ার নিয়েছিলাম, 10 ভাগে করলাম, তাহলে 10তম রেখার সঙ্গে 10তম থিম্বল ডিভিশন, 10তম থিম্বল ডিভিশনের মান কত? 0.010 না, 0.01 ইন্টু 10, এইরকম 10টা হলে তাহলে কত হবে? এইরকম একটা 10টা যদি আমি 9টা তো নিয়েছিলাম, তাহলে এর একটা মান কত হলো? 0.009। আরে ভার্নিয়ারের কত বেরালো? 0.009। আর আমার থিম্বিলের কত ছিল? এই যে থিম্বিলের 0.01 ছিল তো, বিয়োগ করে দাও, হ্যাঁ বিয়োগ করে দাও, কত হয়? এদিক থেকে বিয়োগ করতে হবে 1, এই যে 0 0 0, তাহলে 0.001 মিলিমিটার হলো। হ্যাঁ স্যার। 6টায় ক্লাস হয়েছে, কোথায় পেলে? তাহলে কি মানে লিস্ট কাউন্টটা যে ভার্নিয়ারের 0.001 কোথা থেকে সেটা বোঝা গেল না জানি? হ্যাঁ স্যার। মানে এটা মাথায় ঢুকেছে তো? হ্যাঁ স্যার। ব্যাস, না না যেন ভুলো, এইটাই হচ্ছে মেন ব্যাপার। ভুলে গেলেই সমস্যা হয়ে যাবে, ভুলে গেলেই সমস্যা হয়ে যাবে। প্রশ্ন আমাকে মনে রাখতে হবে যে প্রশ্নে কি বললো। 1 ভার্নিয়ার ডিভিশন, সবাই ভার্নিয়ার মাইক্রোমিটার, সঙ্গে সঙ্গে এইখানে যদি আর একটা 0 আর একটা 1 দিয়ে দিত না, 90% ছেলে মেয়ে এইটাকে অ্যান্সার করে দিয়ে চলে আসতো। কি না স্যার, এটা তো ভার্নিয়ারের কোশ্চেন চেয়েছে, মানে লিস্ট কাউন্ট চেয়েছে, সেইটা ভুল, সঙ্গে সঙ্গে ভুল। আমি একদম প্রথমে বললাম যে এটা কি লিস্ট কাউন্ট, বলছেন না। ঠিক আছে, ভার্নিয়ার ডিভিশনটা কত? তাহলে ভার্নিয়ার ডিভিশন হলো 009। মনে থাকবে তো প্রশ্নটা কোথায় ঘোরানো? হ্যাঁ স্যার। আস্তে আস্তে প্রশ্নগুলো এবারে একটু ডিফিকাল্ট হবে। 52তে চলে এসো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট এক্স? এই এক্স, এটার নাম কি? না দেখো আমি এদিকে বলেছিলাম এটার দ্বারা আমরা কি করি? লক করি। তো একদম দেখো প্লাঞ্জার লক পেয়েছো, অপশনটা পেলে? প্লাঞ্জার লক অপশনটা কি পাওয়া গেছে? আচ্ছা চলো 53 নম্বর কোশ্চেনটা, 53 নম্বর কোশ্চেন কোথায় পালিয়ে যাচ্ছে? আচ্ছা এই বলো 53 নম্বর কোশ্চেন কোথায় গেল? বলছে হোয়াট ইজ দ্য মেথড অফ দ্য রিমুভিং ব্রোকেন স্টার্ট। এইটা একটা স্টার্ট, এটা একটা স্টার্ট। তো স্টার্ট কি? স্টার্ট অ্যাকচুয়ালি বলে দিই স্টার্ট একটু কি। ধরো এরকম এরকম কি কত দেখেছো নাকি? দেখো এরকম, এটা ধরো এদিক দিয়ে থ্রেড থাকে আর এটা আবার এদিক দিয়ে থ্রেড থাকে, একদিকে লেফট হ্যান্ড একদিকে রাইট হ্যান্ড, একদিকে লেফট হ্যান্ড একদিকে রাইট হ্যান্ড, একদিকে লেফট হ্যান্ড, এটা লেফট হ্যান্ড এটা রাইট হ্যান্ড। মধ্যে ব্যাপার এদিকেও থ্রেড এদিকেও থ্রেড, মাঝখানে কিছুটা অঞ্চল ফাঁকা বা নাও থাকতে পারে, এই ফাঁকা নাও থাকতে পারে। তো ওই রকম জিনিসকে আমরা স্টার্ট বলি। তো স্টার্টটা আমরা পড়াতে গিয়ে বা লাগাতে গিয়ে স্টার্ট ভেঙে যেতেই পারে। তো ভাঙা স্টার্টকে কিভাবে আমরা তুলবো? তাহলে এটা একটা টুল, এটা একটা টুল, ঠিক আছে? এই টুলটার নাম আমাকে জানতে হবে। এই টুলটার নাম কি জানো? কোনোদিন বলা হয়েছে? না স্যার। ইজি আউট।
দেখো অপশন দেওয়া আছে ইজি আউট। আমাকে বলবে তো যে স্যার ইজি আউট টুলটা দেখাবেন মনে করে, হ্যাঁ যেগুলো যেগুলো বলছি একটু বলবি মনে করে, তবে দেখাতে পারবো, না হলে কি হয় ভুলে যাই। ঠিক আছে ঠিক আছে, স্যার ইজি আউট টুলটা আমাকে দেখাবেন, ঠিক আছে। চলো হ্যাঁ স্যার নেক্সট, নেক্সট দেখি কতটুকু টানা যাবে, কটা বাজলো। আচ্ছা 54 নম্বর, 54 নম্বরে চলে আসি। 54 নম্বর কি বলছে? 54 নম্বর বলছে এক্স, এই যে এক্স, এই যে গিয়ার, বিবেল হ্যাঁ এই যে গিয়ারটা, এই গিয়ার আর এদিকে একটা গিয়ার আছে, এই গিয়ারটার নাম কি? ঠিক আছে, এইটা আমাদেরকে নাম কি? তো এখানে আমরা যে অপশানগুলো আছে এই অপশানগুলোকে যদি আমরা কি বলবো, এটা কি বলা হয়, এলিমিনেট করে দেওয়া হয়, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। এটা দেখো, এটা সঙ্গে এটা 90 ডিগ্রিতে ঘুরছে, ঠিক আছে। তো 90 ডিগ্রিতে ঘুরে যে পিনিয়ান তাকে বলা হয় বিভেল পিনিয়ান। তো এটার উত্তর হবে বিভেল পিনিয়ান। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার ওকে, মানে এই দিকের ডাইরেকশনকে মনে রাখবে, এই দিকের ডাইরেকশনকে যদি তার বিপরীতমুখী ডাইরেকশানে, সে উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, যদি মুভ করানো যায় যার মাধ্যমে, তাকে বলা হয় বিভেল গিয়ার বা বিভেল পিনিয়ান। এই রকম জাতীয় বিভেল শব্দটা থাকবে, সেটা 90 ডিগ্রিতে মুভ হবে, পাওয়ারটা 90 ডিগ্রিতে মুভ হবে। আচ্ছা এরকম কোন অ্যাটাচমেন্ট দেখেছো যে এইদিকে পাওয়ার যাচ্ছে আর পাওয়ারটা এরকম এর সাইডে চলে গেছে? দেখেছো? না স্যার দেখি দেখো, যে কোনো ফোর হুইলার, যে কোনো ফোর হুইলারের এই সাইডের চাকা, নিচের যে চাকাটা, ওপর থেকে এই যে ইঞ্জিন থেকে পাওয়ারটা আসে আর এদিকে ডিস্ট্রিবিউট হয় আর এদিকে ডিস্ট্রিবিউট হয়, তবে তো চাকাটা এগিয়ে যায় নাকি? তো এইখানে একটা দেখবে ফিড রড, এটা এরকম গোল 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 ঘুরে না? দেখেছো কখনো? ট্রাকে ট্রাকে লক্ষ্য করেছি কখনো? ট্রাকে লক্ষ্য করেছি হ্যাঁ, তো এইখানে একটা বড় একটা এরকম গোল একটা এরকম গোল, তাতে অনেক কিছু লেখা থাকে, ঠিক আছে না? এদিকে চলে গেছে একটা, এদিকে চলে গেছে একটা, এদিকে চাকা এদিকে চাকা। তো এই হচ্ছে সেই গিয়ার বক্স, বিভেল গিয়ার বক্স, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি কম্বিনেশন চেম্বার এটা, তো সেটা অটোমোবাইলের সেক্টরে তোমাদের কাছে তো তোমাদের চোখের সামনেই আছে। তোমরা যদি চাও একবার স্যারকে বলে ওটা দেখে নেবে। একটা অ্যাসেম্বলি ডিঅ্যাসেম্বলি এটা করানো হবে, সেটা আমি দেখি যদি গরম ছুটির পড়ার আগে যদি করানো যায় তাহলে ঠিক আছে, নাহলে পরে একটা করে দিতে হবে। নেক্সট চলে আসছে 55 নম্বরে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্ক এক্স? এই যে এক্স, এই এক্সটা কি? এটা কিসের ছবি? প্রথম ছবি আসবে, এটা কিসের ছবি? তবে কিসের ছবি? হ্যাঁ আগে বলো এটা কিসের ছবি? যে এটা ছিল ওইটার ছবি। হ্যাঁ স্যার বলছি হ্যাঁ হ্যান্ড রিমার। রিমার বলো, রিমার, ব্যাস একদম। হ্যান্ড হোক যাই হোক, সেটা তো তার মানে ট্যাং অংশ স্যাং অংশ কিছুই দেখতে পাচ্ছি না, কি ঠিক না? হ্যাঁ স্যার তো আমরা এটাকে একদম বলতে পারি যে এটা রিমার, পরিষ্কার কথা এটা রিমার। তাহলে এখন রিমারের এই এক্স অংশটার নাম কি? ট্যাপার ট্যাপার মিড অ্যাঙ্গেল। ট্যাপার লিড অ্যাঙ্গেল। পড়ে বলছিস না দেখে বলছিস না উত্তর খুঁজে বলে দিলি? খুঁজে বলছি। খুঁজে বলেছিস, ভালো। তো বইতে তো আসে অবশ্যই ছবিটা, ট্যাপার লিড অ্যাঙ্গেল মানতে হবে, হ্যাঁ স্যার ট্যাপার লিড অ্যাঙ্গেল। এবারে বলে ফেল, আর বলবো না, 56 তোমরা বলবে। 120 ডিগ্রি ড্রিল ঢোল ফর থ্রেডিং। 120 আচ্ছা, মানে এবারে উত্তর স্যার হু হু করে আসছে আমাদের। এই থ্রেডের নাম বলো, পড়িয়েছি এই থ্রেডটা পড়িয়েছি, নামটা বলো 57 নম্বরটা, 57 নম্বরের নামটা বলো। অপশন ডি। অপশন ডি মনে হচ্ছে স্যার। ডি মনে হচ্ছে।
আচ্ছা ভি থ্রেড প্রথম দেখো দেখো যখন কিছু মনে হচ্ছে না, আচ্ছা এটা কি ভি থ্রেড হবে? না স্যার এটা কেটে দাও, হবে। না কেটে দাও। আচ্ছা বাট্রেস থ্রেড কি হবে? বাট্রেস থ্রেড, না হবে না, হ্যাঁ, বাট্রেস থ্রেড কেমন দেখতে? দেখি স্কোয়ার থ্রেড হবে? না, স্কোয়ারটা একদমই হবে না। স্কোয়ার তো একদম হবে না, ভালো কথা। বাট্রেস হবে নাকি? বাট্রেস, না হ্যাঁ স্যার, স্যার, বাট্রেস মনে আছে এই রকম এরকম 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 ছিল, গভীরতা কম গভীরতা বেশি বলেছিলাম, মনে আছে? হ্যাঁ এরকম। হ্যাঁ স্যার। তো গভীরতা বেশি হলে বাট্রেস, গভীরতা কম হলে একম। তাহলে আর রইলো কি? আর রইলোটা কি? দিকটা থাকে। উত্তর ডি হবে, শর্টুথ। উত্তরটা কি হবে তাহলে? শর্টুথ Short থ্রেড। হ্যাঁ এবারে স্যার আমরা বলে দিলাম, কোনো চিন্তা নেই। তো যখন দেখবে কোনো একটা অপশান আমাদের পক্ষে বুঝতে অসুবিধা হচ্ছে, তখনই তুমি কি করবে বলো তো? উত্তর এলিমিনেট করতে থাকো। চারটে অপশানে কোনটা একদম হবে না বাদ দিয়ে দাও আগে, তারপরে দেখো যে এটা হওয়ার চান্স কতটা, বাদ দিয়ে দাও, তারপরে হওয়ার চান্স কতটা, বাদ দিয়ে দাও, তারপরে দেখলে যেটা হওয়ার চান্স তোমার মনে হচ্ছে একটু বেশি, একে বলা হয় গেস দিয়ে উত্তর। আর গেস তো তখন করবে না তুমি যখন উত্তরকে এলিমিনেট করতে পারবে, তখন কি তুমি পারবে, না হলে পারবে না কিন্তু। ওকে, আচ্ছা 58তে এক্স বলো। হেলিক্স অ্যাঙ্গেল। হেলিক্স অ্যাঙ্গেল, মানে এগুলো আর বলতে হচ্ছে না একদম, আর দুর্দান্তভাবে ছুটছে। এবারে ভাল লাগছে বলতে হ্যাঁ পারতে, স্যার। কি খুশি? হ্যাঁ চলো নেক্সট। পরীক্ষার সময় বলতে হবে না, খালি জাস্ট ঠিক অ্যান্সারে খালি এরকম ক্লিক করে দিতে হবে, হয়ে গেল। এই তো ভয়। কোনো আবার ভয় কি আছে? আচ্ছা আমি এটা জানছি হেলিক্স অ্যাঙ্গেল, আমি কি রুটে টিক মেরে দেবো নাকি, না না ক্রেস্টে টিক মেরে দেবো? মারবো কি? না স্যার। তাহলে ভয় কেন? তুমি না জানলে ঠিক ছিল। যেটা ও একটা লটারিতে মারছি দেখি এ, মানে লটারি কত রকমের হয় শোন, এ এ এ এ এ পাঁচটা, বি 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 পাঁচটা, সি 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 পাঁচটা, এরকম করে দিল। দেখা গেল মানে এরকম মজার ব্যাপার আর কি, যেগুলো যে এ করেছিল সেগুলো অ্যাকচুয়ালি বিবি ছিল, যেগুলো বিবি করেছে সেগুলো এ ছিল, মানে তার সবগুলাই উত্তর ভুল হলো। ঠিক না ভুল? ঠিক স্যার। অতএব গেস করতে যাবে না একদম। গেস কখন করবে বলো তো? তোমার জানা উত্তর দেওয়ার পর, যতগুলো তুমি জানবে, যতগুলো কোশ্চেন তোমার দ্বারা করা কমপ্লিট হবে, হয়ে যাওয়ার পরে তারপরে দেখলে যেহেতু নেগেটিভ মার্ক নেই, তো বাকি উত্তর আমি ছেড়ে যাবো কেন? গেস দিয়ে, অর্থাৎ লটারি নয় গেস। লটারি জিনিসটা সম্পূর্ণই বেকার, লটারি বলে কিচ্ছু নেই। গেস করো যে চারটা উত্তর দেওয়া আছে, আমি চারটে উত্তরের মধ্যে কোন উত্তরটাকে একটু পজিটিভ মনে হচ্ছে বা সেটাকে টিক করে চলে এসো। এতে যদি দেখা যায় 10টা অঙ্ক, 10টা উত্তর দিলে দেখা গেল ভাগ্য ভালো থাকলে তোমার 5টা ঠিক হবে, 7টা ঠিক হয়ে যেতে পারে, 10টাই ঠিক হয়ে যেতে পারে গেস যদি ভালো হয়, আবার হয়তো একটাও ঠিক হতে পারে। কিন্তু যখন আমি মানে কোনো কিছু না বুঝে টিক দেব, তখন তো পুরো লটারিও তোমাকে সাথ দেবে না, তাই না? তাই সবাই ওই 2 টাকার 5 টাকার ডেয়ার লটারি কাটলেও কি কখনো কি লেগে যায় সবার? লাগে না, না? না স্যার। তো ওটা আলাদা জিনিস, ওই লটারি জিনিসটাকে ভাববে না, ভাববে গেস। গেস করো, ভালো কনফিডেন্ট উত্তর জেনে যাও, লেগে যাবে তখন। আচ্ছা এর পরের উত্তরটা 59 বলো। 60 ডিগ্রি। হ্যাঁ 60 ডিগ্রি আর বলতে হচ্ছে না। আচ্ছা 29 কততে থাকে? 29 বাট্রেস 47, এগুলো সব জানা আছে তো, সব তোলা আছে তো, এগুলো সব তোলা আছে তো, বলতে হবে না হ্যাঁ তো? স্যার। 60 কি হবে? 46 গ্রাইন্ডিং হুইলের 46টা কি, কাকে রিপ্রেজেন্ট করছে? এটা বলেছিলাম, এটা ম্যানুফ্যাকচারিং সিম্বল, এটা বলেছিলাম স্যার সাইজ হবে এটা, গ্রেন সাইজ। গ্রেন সাইজ হবে। কি এবারে মানে কালকেটা তুলেছিলিস তো? হ্যাঁ স্যার। কালকে যদি তুলতে, তাহলে আজকে মনে হয় 5টা খানি কোশ্চেন তোমাদের পেরিয়ে যাওয়া হতো, কি ঠিক না? হ্যাঁ স্যার। চলো আজকে এই পর্যন্তই রাখলাম।
ওকে, কত দূর অবধি হলো? এই চ্যাপ্টারটা শেষ করে দিই। কোনটা চ্যাপ্টার? মানে স্যার মানে এই পৃষ্ঠাটা আর কি। ও, এই পৃষ্ঠাটা না, একটু সময় আমার একটু দরকার, মানে পুরো ঠিক ডট আছে স্যার। 6টায় একটা ক্লাস আছে, তো তাকে সেট আপ করতে আচ্ছা, হবে, ঠিক বুঝতে আছে। পারলে? হ্যাঁ ডট 6টায় একটা ক্লাস যেহেতু আছে, সেট আপ না করলে একটু চাপ হয়ে যাবে, তাই না? 5 হ্যাঁ মিনিট স্যার, ঠিক আমাকে একটু রেস্ট নিতে হবে, এতক্ষণ বক বক করছি। তো এত থাক, 60 অবধি মনে রাখলাম। আমরা আজকে কিন্তু খারাপ করলাম না। আমরা স্টার্ট করেছিলাম কোথায়? আমরা স্টার্ট করেছিলাম কোথায় বলো? 33তে। আছে। হ্যাঁ 33 তো? তো হ্যাঁ স্যার, 33 39 মনে হয়। না 39? 39। আচ্ছা 39, আমি 39 মানে আমি 40 ধরলাম, তাহলে 21টা কোশ্চেন হয়েছে। ঠিক আছে, ভালো হয়েছে, 21টা কোশ্চেন মানে ভালো হয়েছে। আর বাকিগুলো দেখবে টেনে দিব, ওটা নিয়ে অসুবিধা হবে না। আগামীকাল তো আছে। আচ্ছা, স্যার তাহলে একটা দিন পরীক্ষা। না পরীক্ষাটা এই কোশ্চেন ব্যাংকটা কমপ্লিট হোক, আমি করে নেবো। পরীক্ষা করানো যখন খুশি করাবো, পড়ানোটা আগে স্যার দরকার। কি বললাম বুঝতে পেরেছিস? পরীক্ষাটা আমি করিয়ে নেবো, হ্যাঁ স্যার। চিন্তা নেই। পরীক্ষা আমি যখন খুশি বসিয়ে করিয়ে নেবো, ওটা নিয়ে তোমরা ভেবো স্যার না। আমার যেটা দরকার হচ্ছে আগে কোশ্চেনটাকে আলোচনা করিয়ে দেওয়া। হ্যাঁ বলো। বলছি স্যার কালকে কি সকাল 11টায় ক্লাস হবে? কালকের ক্লাসটা একটু মনে হয় সমস্যা টমস্যা হবে। অ্যাকচুয়ালি পুরো শেষ পর্যন্ত করাতে পারবো কিনা তাও মনে জানি না। তো আমি কালকে যদি নিজে ফ্রি হতে পারি তাহলে আমি তোমাদেরকে কমেন্ট করব তারপরে। ঠিক আছে ঠিক আছে, আর ঠিক যদি আছে। না হ্যাঁ কমেন্ট স্যার। কিছু করছি তাহলে মনে হয় কালকে নাও হতে পারে, কারণ কালকে আমি একটু অন্য কাজের জন্য বেরিয়ে যাব। ওকে।